জি ঠিক আছে। কলম আছে, দোয়াত কলম। ওনার ব্যবহৃত, ইমাম সাহেব আমাকে সহযোগিতা করছে, ওনার ব্যবহার করা দোয়াত কলম। বন্ধুরা আমরা হয়তোবা অনেকেই শুনেছি দোয়াত কলম এক সময় ব্যবহার হতো, চোখে দেখিনি। তো দেখুন এই সেই দোয়াত কলম যেটা উনি ব্যবহার করতেন। এটা এইভাবে ব্যবহার করত, এখান থেকে কালিটা নিয়ে এইভাবে লেখে। মানে আমার চাচা বা আরেকজন চাইছিল যে দাদাকে বলছিল যে আপনার যে সমস্ত বস্তুগুলো আছে এটা আমাকে দিয়ে যান, বিশেষ করে আমার ছোট চাচা। তখন দাদা বলছিলেন যে আমার বাবা তো আমাকে দিয়ে যায় নাই, আমি তোমাকে দিয়ে যাব আর তুমি ধ্বংস করে দেবে, তো সহজ না, কামাই করে নিতে হয়, এটা এমনি এমনি পাওয়া যায় না। তা আমরাও সেটা বাস্তবভাবে আজকের দিকে যাই, আমরা এখন বুঝতেছি যে আসলেও তাই, এটা আসলে কামাইয়েরই জিনিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আমি রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া গ্রামে চলে এসেছি। বন্ধুরা আজকে আমি আল্লাহর এক বান্দা, ধর্মপ্রেমিক, ধর্ম প্রচারক আরব সাহেব, যার প্রকৃত নাম সৈয়দ তাহাল ফালা। হ্যাঁ বন্ধুরা, যাকে আপনারা আরব সাহেব নামে চিনে থাকেন। আমি আরব সাহেবের জীবন কাহিনী, তার বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। বন্ধুরা আমি সর্বপ্রথমেই তার নাতি ছেলে, তার মুখ থেকে আমরা শুনবো, এবং কথায় কথায়, গল্পে গল্পে তার যে মজেজা আছে, অলৌকিক কাহিনী আছে, তার যে খানকা শরীফ আছে, তার যে সুনাম আছে, তার যে কবর আছে, বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গেই থাকুন, ভয়েস অফ ক্যামেরার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা আমাদেরকে দেন। আমার নাম সৈয়দ মোহাম্মদ ফরিদ, আমার আব্বার নাম সৈয়দ মোহাম্মদ ইসমাইল। আমার দাদা, যার উপলক্ষে আপনারা আজ এখানে এসেছেন, ওনার প্রকৃত নাম শেখ সৈয়দ তাহাল ফালাহ। উনি আরব দেশ থেকে আসছিলেন, যে কারণে অত্র এলাকার লোক তাকে আরব সাহেব নামে, ওনার প্রকৃত নামটা ছিল ওই শেখ সৈয়দ তাহাল ফালাহ, কিন্তু আরব দেশের লোক ছিলেন, এই বিধায় এই দেশের লোকজন ওনাকে আরব সাহেব নামে উনি পরিচিত ছিলেন। বন্ধুরা ধর্ম প্রচার করতে এসে একটি দেশের মানুষ এবং একটি দেশকে কতটা ভালো লাগলে সে ওই দেশে থেকে যেতে পারে, তার জলজান্ত উদাহরণ আমাদের এই আরব সাহেব। তো এখন আমরা আরব সাহেবের কিছু মজেজা, অলৌকিক শক্তি, যেটা আমি লোকের মুখে শুনতে পেরেছি, এখন আমি আপনাদের সরাসরি তার নাতি ছেলের কাছ থেকে শুনবো কিছু তার মজেজা। আমার দাদা হুজুর, ওনার অরিজিনাল বাড়ি ছিল আরব দেশে, সিরিয়ার অন্তর্গত, যেটা শাম দেশ নামে পরিচিত, দেরিজ্জ শহরে। উনি ছোটবেলায় ওনার বাবা মাকে হারান। বাবা মা হারানোর পরে উনি ওনার মেজো ভাইয়ের সঙ্গে বাগদাদ শরীফে চলে আসেন। ওনার মেজো ভাই ওখানকার মোদারেস ছিলেন, মাদ্রাসা, ওখানে পড়াশোনা করতেন। ওইখানে পড়াশোনা করে আমার দাদা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওই মাজারে উনি খাদেম হিসেবে দীর্ঘদিন ওখানে থাকেন, এবং ওইখান থেকেই উনি একটা মাজেজা নিয়ে উনি ওই বড় পীর সাহেবের যে খাদেম ছিলেন, ওনার আদেশেই উনি ধর্ম প্রচারের জন্য বের হয়ে যান। কিন্তু তার আগে উনি ওনার মেজো ভাই হঠাৎ করে চলে যান তুরস্কে। তুরস্কে যাওয়ার পরে উনি আবার ওখানে তুরস্কে যায়, ওনার মেজো ভাই ওখানে মারা যায়। সেই সময় তুরস্কে আপনার সুলতান ছিলেন, সুলতান আব্দুল হামিদ। হ্যাঁ, ওখানে উনি সেনাবাহিনীতে কাজ করেন, এবং সেনাবাহিনীতে কাজ করার ওখানে ব্রিটিশদের সঙ্গে আমার দাদার যুদ্ধ হয় একটা, এবং সেই যুদ্ধে দাদার সাহসিকতায়
ওখানে ব্রিটিশে হেরে যান। হেরে যাওয়ার পরে তখন সুলতান আব্দুল হামিদ তখন ওই দাদাকে ইনভাইট করে যে কে এই শেখ তাহাল ফালা ওনাকে নিয়ে আসো। তখন ওই সুলতান আব্দুল হামিদ সাহেবের কাছে আপনার দাদা দেখা করেন। দেখা করার পরে তখন সুলতান আব্দুল হামিদ ওনাকে বলেন যে আপনি কি চান। তখন আমার দাদা বলেন যে আমি আপনার কাছে দুটো জিনিস চাই, একটা হলো আমাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিতে হবে, আর দ্বিতীয়টা হলো যে আমি তুরস্ক সরকারের ট্যুরিস্টে আমি সারা পৃথিবী ভ্রমণ করব। তখন ওই সুলতান আব্দুল হামিদ তুরস্কের গভর্নর উনি আমার দাদাকে এই দুটো জিনিসই দিয়ে দিয়েছিলেন, এবং ওই সেই ট্যুরিস্টের বিষয়েই উনি সারা বিশ্ব ভ্রমণে বের হন। এবং ওই বের হয়ে আসে শেষ পর্যন্ত আপনার উনি আসে ইন্ডিয়া, পাকিস্তান, ওমান, কাতার, কুয়েত বিভিন্ন জায়গায় পরিদর্শন করার পর হঠাৎ আপনার উনি ওই বোম্বে থেকে আবার এই গলন্দতে চলে আসেন। তবলিগ জামাত আলারা যেভাবে থাকে ঠিক ওইভাবেই উনি এইভাবে থাকছেন। গলন্দ আসার পরে গলন্দ থেকে তখন গলন্দর একটা বুকিং ক্লাস ছিল, ইয়াসিন মিয়া নামে একটা লোক ছিলেন। তো উনি লক্ষ্য করেন যে এই একটা লোক উনি মসজিদে বসে বসে নামাজ পড়ে এবং তার একটা নুরানি চেহারা, ওনার একটু হয় যে লোক তো ওটা জাতা লোক না, অনেক পরহেজগার লোক। তখন উনি ওনাকে দাওয়াত করে, এই বড়াটি নিয়ে আসে ওনাকে দাদাকে। আটা ময়দা এগুলো পাওয়া যেত না, সব কিছুই ইন্ডিয়া থেকে আনতে হইতো, কলকাতা থেকে আনতে হইতো। তো উনি তখন ওই বলে যে অনেক আটা লাগবে, ময়দা। তখন ওই সিবাতুল্লাহ সর্দার ইন্ডিয়া থেকে সেই ময়দাগুলি আনার পরে দাদা ওইটি আপনার ওই নদীতে যায়, ওই সুরা এসএম পরে ওই পানিতে ফেলে দিয়ে কয়েকদিন ধরে এরকম থাকার পরে সর্বশেষে আসে দাদা বলেন যে আমি আর পারবো না, তোমার সাজা হবেই। সিবাতুল্লাহ সর্দারের কথা বলে দেন যে তোমাকে একদিনের জন্য হলে জেল হবে। এবং সেই সিবাতুল্লাহ সর্দার কিন্তু সেই সময় তখনকার দিনে ব্যারিস্টার আনছিলেন লন্ডন থেকে, কলকাতা থেকে আইনে সেই কেসের তদবির করাইছিলেন, কিন্তু ওনার একদিনই জেল হয়ে যায়। ওই কালেক্টর, ব্রিটিশ কালেক্টর, উনি দাদাকে নাগরিকত্ব দিয়ে দেয় এবং বলে যে আপনি কত জায়গা, কোনটুকু জায়গা নেবেন। উনি বলে যে না, আমি তো ফকির মানুষ, আমার তো এত জায়গা দরকার নেই। ওইভাবেই উনি এখানে থেকে যান। আমাদের এখানে যার সম্পত্তি আছে তার কয়েকশো গুণ হলেও দাদার একার ওখানকে সে মালিক। পরে আমার আব্বা চাচারা 3 ভাই আর কি, আমার ওই জেনারেশনে। তো দাদা আমাদের বলছে যে আমি এখানে ব্রিটিশ দেখলাম, পাকিস্তান দেখলাম, বাংলাদেশও দেখে গেলাম। তার মজাদার মধ্যে একটা জিনিস, এটা আমরা দেখিনি, আমরা তো তখন হইও নেই। ওই পুরেন বাড়িতে কাঁঠাল গাছ ছিল, অনেক কাঁঠাল ধরতো। তো সেই কাঁঠাল ওই রোজ চুরি হইতো। তেমন চুরি হয়, তেমন ফজরের নামাজের পরে দাদা জিজ্ঞাসা করে যে আমার কাঁঠাল নেয় কি? যে চুরি করছে সেখানে, হুজুর এটা তো ঠিক না, এটা তো কাঁঠাল এভাবে চুরি করা ঠিক না। তো এইভাবে কথাবার্তা হয়। তাই একদিন দাদা বলে যে ঠিক আছে, কে কাঁঠাল চুরি করে দেখা যাবে। পরের দিন সকালে দেখা গেল কি ওই যে ওই লোকটা কাঁঠাল গাছে এই কাছে নিয়ে এরকম ধরে দাঁড়ায় আছে। তো নামাজ পড়ে আসি সেরে, তখন দাদা কি ব্যাপার? হুজুর আমার অন্যায় হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলছিলাম, ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, যাও আর কিন্তু ভবিষ্যতে এরকম করে না। তো বন্ধুরা, গল্পের শেষে আমি ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার দাদা যে শক্তির অধিকারী ছিল এবং যে মজেজা নিয়ে এই দুনিয়ায় তিনি বিচরণ করে গেছেন, শেষ সময়ে কিংবা ওনার জীবন দশায় তার যতটুকু মজেজা ছিল কিংবা তার যতটুকু কারিশমা ছিল তার কোনো ছেলের উপর দিয়ে গেছে কিনা, এবং শেষ সময় এসে কোনো নসিহত করে গেছে কিনা তাদের কোনো বংশধরদের কাছে, আমি এটা জানবো তার মুখ থেকে। মানে আমার চাচা বা আরেকজন চাইছিল যে দাদাকে বলছিল যে আপনার যে সমস্ত বস্তুগুলো আছে এটা আমাকে দিয়ে যান, বিশেষ করে আমার ছোট চাচা। তখন দাদা বলছিলেন যে আমার বাবা তো আমাকে দিয়ে যায় নাই, আমি তোমাকে দিয়ে যাব আর তুমি ধ্বংস করে দেবে, তো সহজ না, কামাই করে নিতে হয়, এটা এমনি পাওয়া যায় না। তা আমরাও সেটা বাস্তবভাবে আজকের দিকে যাই, আমরা এখন বুঝতেছি যে আসলেও তাই, এটা আসলে কামাইয়েরই জিনিস। আমরা হয়তো একসময় অবহেলা করছি, যদি আমরা প্রথম দিক থেকে দাদার সান্নিধ্যে অনেক সময় অনেক বছর পার করছি, যদি তার সান্নিধ্যে থেকে যদি তার কিছু গুণাগুলি যদি কিছু নিতে পারতাম তাহলে আজ অনেকখানি তার মতো অনেক পেতাম। আমি তারপরে জানতে চাইবো আপনাদের যে পূর্বপুরুষ অর্থাৎ আপনার দাদার দাদা যাকে বলে,
তো তারা তো সিরিয়া বাসী, তো তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয় কিনা, এবার ওখান থেকে আসছে কিনা, আপনারা কখনো গেছেন কিনা, যোগাযোগ আছে কিনা বর্তমান, আর তাদের অবস্থা পরিবেশ সম্পর্কে আমার দাদা একাই এই দেশে আসছিলেন, কিন্তু দাদার ভাইয়ের শরিক সরাকাত বোনের যারা ছিল সবাই সিরিয়া মানে দামেস্কাস শহরের থেকে আমাদেরকে নিয়ে যায়। ওরা 1982 সনে আমার দাদার হলো বড় ভাই হলো নাতি, ওরা আসছিলেন এখানে, ওরা এসে আমাদের দুই ভাই নিয়ে যায়। আমরা 83 সনে সিরিয়াতে গেছি, অনেক দিন থাকছি, প্রায় 1.5 মাস 2 মাস থাকছি, এবং ওরা আমাদেরকে এত আপন করে নিয়েছিল। যাওয়ার পরে ওনার যে এলাকা, সেই এলাকায় যাওয়ার পর উনি সর্বপ্রথম যে গোরস্থান যেখানে ওনার বাবা মার কবর ছিল আছে, সেখানে যা উনি বলছে যে এইটা হলো আমার বাবার কবর, এইখানে আমার মার কবর, এবং 70 বছর পরে যা সেগুলো সে চিনতে পারছে। ওরা অবাক হয়ে গেছে, তার মধ্যে একটা অলৌকিক শক্তি ছিল, অলৌকিক ক্ষমতা করে সেইগুলো করছে। তো দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তাদের বাপ দাদার সিরিয়া দেশের অবস্থা, পরিবেশ, পরিস্থিতি। যদি আল্লাহ তৌফিক দান করে, ইনশাল্লাহ সিরিয়ার সেই ফোরাত নদীর পাশে তাদের বাপ দাদার ভিটা, আল্লাহ যদি তৌফিক দান করে কোনো একদিন হয়তোবা আপনাদের সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজবাড়ী সদর, রাজবাড়ির বরাট ইউনিয়নের আরব সাহেবের জীবন বৃত্তান্ত। কত বড় বাড়ি আমি কখনো চোখে দেখিনি। সবুজ শ্যামল গাছগাছালিতে ভরপুর পুরোটা চারপাশে। আমি আশা রাখি আপনারা পরবর্তীতে বাড়িটা ভ্রমণ করবেন, দেখবেন, জানবেন, আরব সাহেবের ইতিহাস সম্পর্কে জানবেন। এবারে বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরব সাহেবের খানকা শরীফে। ভিডিওতে আপনারা দেখেছেন আঞ্জুমানে আরাবিয়া খানকায়ে কাদেরিয়া দরবার শরীফ। এর ভিতরে কি আছে, উনি কিভাবে ছিলেন, আমি শুনেছি এখানেই উনি থাকতো, এখানেই ঘুমাতো, এবং এই ঘরেই তিনি ইন্তেকাল করেছেন। তো আসুন আমার সাথে আসুন, দেখুন ভিতরের বর্তমান পরিবেশটা। বন্ধুরা দেখুন, আমি একটা চৌকি দেখছি, আমি একটু বসি। কত মজা, না জানি লোকটা থাকলে কতই ভালো লাগতো আমাদের। এখানেই উনি বসতেন, খাওয়া দাওয়া করতেন, এবং সেই সুদূর সিরিয়া বাড়ি তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের প্রিয় দেশ, সবার ভালো লাগার দেশ বাংলাদেশে। তো আল্লাহ ওনাকে কবুল করুক, আমাদেরও কবুল করুক, এবং তার যে বংশধরেরা আছে তাদেরও কবুল করুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আমি এখানে কিছু কোরআন শরীফ এবং কিছু খাতা বই দেখতে পাচ্ছি। উনি এই বইটা ব্যবহার করতেন। এটা আমলের দোয়া দুরুদ আমলের বই, উনি এগুলো পড়তেন। আরবি এবং উর্দু দেখুন একই পাশাপাশি বই, মানে একটা বইতে আরবি এবং উর্দু দুইটা ভাষাতেই বিদ্যমান আমলে কোরআন, না অর্থাৎ জীবন চলার পথের আমলগুলো, তাই তো? ঠিক আছে। ওনার ব্যবহৃত, ইমাম সাহেব আমাকে সহযোগিতা করছে, ওনার ব্যবহার করা দোয়াত কলম। বন্ধুরা আমরা হয়তো বা অনেকেই শুনেছি দোয়াত কলম এক সময় ব্যবহার হতো, চোখে দেখিনি। তো দেখুন এই সেই দোয়াত কলম যেটা উনি ব্যবহার করতেন। এটা এইভাবে ব্যবহার করত, এখান থেকে কালিটা নিয়ে এইভাবে লেখে। বন্ধুরা এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের দাদা যেখানে শুয়ে আছে ঠিক সেই জায়গায়। বন্ধুরা আমি এখন অবস্থান করছি আরব সাহেবের রওজা মুবারকে। এখানে আমি দুইটা কবর দেখতে পাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই আমি এখন যেটাকে ধরেছি এটা দাদার কবর, এবং পাশেই শুয়ে আছে আমাদের অত্যন্ত আদরের দাদি, আমার দাদার সহধর্মিনী। তো আমি যতটুকু শুনেছি ওনার নামে ওরস বসে, প্রতি বছর 28শে ফাল্গুন ওনার নামে ওরস বসে।